বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, বুক গিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগতম। আমাদের একমাত্র উদ্দেশ্য হলো সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী পিটার থিলেন লেখা 0 to 1 বইটি। ভাবুন তো, যদি স্টিভ জবস ভাবতেন যে পৃথিবীতে তো কত কম্পিউটার কোম্পানি আছে, আমিও আরেকটা বানিয়ে নেই। অথবা ইলন মাস্ক যদি বলতেন গাড়ি তো অনেক আছে, আমিও আরেকটা পেট্রোল গাড়ি বানিয়ে নেই, তাহলে কি পৃথিবীতে অ্যাপেল আর টেসলার মতো বৈপ্লবিক কোম্পানি তৈরি হতো? সম্ভবত না। আসলে এই মানুষগুলো পৃথিবীকে কপি করেননি, তারা এমন কিছু তৈরি করেছেন যা আগে কখনো ছিলই না। এই চিন্তাভাবনাটাই হলো 0 to 1। এবার একটা গল্প শুনুন। আরাফ নামের একটি ছেলে ঢাকার একটি কলেজে পড়ত। তার বন্ধুরা স্টার্টআপ নিয়ে কথা বলতো, শার্ক ট্যাঙ্ক দেখত আর ফাউন্ডারদের ফলো করত। কিন্তু আরাফের মনে হতো আজকের দুনিয়ায় নতুন করে করার মতো কিছুই বাকি নেই, সব কিছুই তো আগে থেকে তৈরি হয়ে আছে। সোশ্যাল মিডিয়া অ্যাপস, ডেলিভারি সার্ভিস, ফুড স্টার্টআপ, এআই টুলস, সব কিছুই। একদিন তার কলেজে একটি সেমিনার হলো, যেখানে একজন উদ্যোগপতি পিটার থিলের বই 0 to 1 এর কথা বললেন। আরাফ আগ্রহের সাথে বইটি পড়তে শুরু করল। প্রথম পাতাতেই লেখা ছিল, ডুইং হোয়াট উই অলরেডি নো হাউ টু ডু টেকস দ্য ওয়ার্ল্ড ফ্রম 1 to n, বাট এভরি টাইম উই ক্রিয়েট সামথিং নিউ উই গো ফ্রম 0 to 1। অর্থাৎ কপি করা সহজ, কিন্তু কিছু তৈরি করাই আসল খেলা। আরাফের ভেতরে যেন বিদ্যুৎ খেলে গেল। সে দেখল যে সে সবসময় শুধু আইডিয়া কপি করার কথাই ভাবত, কিন্তু এই বইটা তার চিন্তার মোড় ঘুরিয়ে দিল। সে ভাবতে শুরু করল এমন কি আছে যা এখনও তৈরি হয়নি। কয়েক মাস পর সে একটি অনন্য সমস্যা নিয়ে কাজ শুরু করল। এমন একটি অ্যাপ যা ছোট শহরের ছাত্রছাত্রীদের তাদের নিজের ভাষায় রিয়েল টাইমে মেন্টরদের সাথে যুক্ত করবে। এই কাজটা আর কেউ করছিল না। আরাফের স্টার্টআপ ফ্লপও হতে পারত, কিন্তু এখন সে শুধু কপি করার দলে ছিল না, সে এখন 0 থেকে 1-এর দিকে এগিয়ে চলেছিল। এই চিন্তাভাবনাই এই বইয়ের প্রাণ। 0 to 1 শুধু বিজনেস আইডিয়া নিয়ে নয়, এই বই চিন্তার দিক পরিবর্তন করে দেয়। এটি বলে যে সফলতার আসল চাবিকাঠি প্রতিযোগিতায় লড়াই করা নয়, বরং এমন একটি রাস্তা তৈরি করা যেখানে আর কেউই নেই। তাই এবার ভাবুন, আপনিও কি ভিড়ের মধ্যে আরেকজন হয়ে থাকতে চান, নাকি এমন কিছু তৈরি করতে চান যা পুরো পৃথিবীকে চমকে দিবে? যখনই আমরা নতুন কিছু শুরু করার কথা ভাবি, আমাদের সামনে দুটো রাস্তা থাকে। হয় আমরা আগে থেকে তৈরি কোনো আইডিয়াকে আরেকটু উন্নত করি, অথবা এমন কিছু তৈরি করি যা এখনও পর্যন্ত পৃথিবীতে ছিলই না। এখান থেকেই 0 to 1 এর চিন্তাভাবনা শুরু হয়। 0 থেকে 1 মানে হলো 0 থেকে শুরু করা, এমন কিছু তৈরি করা যা আগে ছিল না। এটা শুধু কোনো পুরনো কনসেপ্টে সামান্য বদল আনা নয়, এটা হলো একদম নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসা। এটা ভাবা যে পৃথিবীটা কেমন হতে পারে, আজ যেমনটা দেখাচ্ছে তেমনটা নয়। এটাকে বুঝতে হলে একটু গভীরে যেতে হবে। যখন কোনো মানুষ বা কোম্পানি এমন কিছু করে যা আগে থেকেই আছে, কিন্তু তাতে সামান্য বদল আনে, তখন সে 1 থেকে 2, 2 থেকে 3 এবং এভাবেই n পর্যন্ত এগিয়ে যায়। অর্থাৎ জিনিস বদলায় কিন্তু মূল আইডিয়া একই থাকে। একে বলে হরিজন্টাল প্রোগ্রেস, অর্থাৎ একই দিকে বিস্তার করা। কিন্তু যখন কেউ এমন কিছু করে যা আজ পর্যন্ত কেউ করেনি, তখনই আসল ভার্টিক্যাল প্রোগ্রেস হয়। এখানেই 0 থেকে 1-এর যাত্রা শুরু হয়। আপনি 0 থেকে শুরু করে এমন কিছু গড়েন যা পুরো পৃথিবীকে বদলে দিতে পারে। এটা একটা নতুন চিন্তা, একটা নতুন সিস্টেম, একটা নতুন পদ্ধতি, বা সম্পূর্ণ ভিন্ন কোনো টেকনোলজি হতে পারে। এই চিন্তার বিশেষত্ব হলো এটি আপনাকে অন্যদের থেকে আলাদা করে দেয়। যখন আপনি 0 থেকে 1-এ যান, তখন আপনি ভিড়ের অংশ থাকেন না, আপনি সেই মানুষ হয়ে ওঠেন যে ভিড়ের দিক নির্ধারণ করে। আপনি ট্রেন্ড ফলো করেন না, আপনি নিজেই ট্রেন্ড তৈরি করেন। 0 to 1 এর চিন্তা আপনাকে শুধু একটা উন্নত প্রোডাক্ট বানানোর জন্য বলে না, এটি আপনাকে প্রশ্ন করতে অনুপ্রাণিত করে। এমন কি আছে যা এখনও পর্যন্ত কেউ ভাবেনি? এমন কি হওয়া উচিত যা এখনও পর্যন্ত নেই? এই চিন্তা আপনাকে সিস্টেমের বাইরে গিয়ে ভাবতে শেখায়। এই প্রক্রিয়ায় ঝুঁকি থাকে, অনিশ্চয়তা থাকে এবং অনেক সময় ভয়ও লাগে, কিন্তু এর মধ্যেই সেই ক্রিয়েটিভ স্পার্ক লুকিয়ে আছে যা কিছু বড় তৈরি করতে পারে। 0 থেকে 1-এর রাস্তা সহজ নয়, কিন্তু সবচেয়ে বেশি ফলদায়ীও এটাই। আজকের দুনিয়ায় বেশিরভাগ মানুষ একে অপরকে কপি করছে। নতুন নাম, নতুন লোগো, একটু অন্যরকম UI UX, কিন্তু আইডিয়া সেই পুরনো। এটাই হলো 1 থেকে n।
শূন্য থেকে একে আপনাকে এমন কিছু করতে হয় যা দেখে মানুষ চমকে যায়, যা অনুমান করা যায় না। 0 to 1 এর চিন্তা শুধু ব্যবসার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি প্রত্যেক ক্রিয়েটিভ ফিল্ড, প্রত্যেক ক্যারিয়ার এবং জীবনের প্রতিটি পথে প্রযোজ্য। এটি আপনাকে গড়পড়তা হওয়া থেকে আটকায় এবং অসাধারণ হওয়ার দিকে ঠেলে দেয়। এই চিন্তায় আপনি তুলনা করা ছেড়ে দেন এবং নিজের সংজ্ঞা নিজেই তৈরি করেন। আপনি বাজারে নয়, আপনার নিজের মনে যেতেন। 0 to 1 শুধু একটি বইয়ের নাম নয়, এটি একটা মাইন্ডসেট, এমন মাইন্ডসেট যা পৃথিবীকে বদলানোর সাহস রাখে। তাই আপনিও যদি এমন কিছু করতে চান যা আপনার অস্তিত্বকে অর্থবহ করে তুলবে, তাহলে 0 থেকে 1 চিন্তাকে গ্রহণ করুন। কারণ পরিবর্তন সেখান থেকেই শুরু হয়, যেখানে আপনি একটি খালি জায়গায় নিজের আলাদা পরিচয় তৈরি করেন। আমাদের চিন্তা ভাবনায় প্রায়শই এটা গেঁথে থাকে যে আসল সফলতা তখনই পাওয়া যায় যখন আমরা আমাদের প্রতিযোগীদের হারিয়ে দেই। স্কুলে র্যাঙ্কিং, খেলায় জয়, চাকরির বাজারে একটা পদের জন্য লড়াই, সব জায়গায় আমাদের শেখানো হয় যে প্রতিযোগিতা করাই জীবন। কিন্তু 0 to 1 চিন্তা এটাকে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিতে দেখে। থিলের মতে প্রতিযোগিতা একটি ফাঁদ যা আমাদের জড়িয়ে রাখে, কিন্তু আসল বৃদ্ধি সেখানেই হয় যেখানে কোনো প্রতিদ্বন্দ্বিতাই নেই। যখন আপনি এমন কোনো বাজারে প্রবেশ করেন যেখানে আগে থেকে অনেক প্লেয়ার আছে, তখন আপনি নিজেকে সেই দৌড়ের মধ্যে ফাঁসিয়ে ফেলেন। আপনাকে দাম কমাতে হয়, বিজ্ঞাপনে বেশি খরচ করতে হয় এবং নিজেকে বারবার প্রমাণ করতে হয়। আপনি ক্লান্ত হয়ে পড়েন, বার্ন আউট হয়, কিন্তু তারপরেও আপনি সামান্য একটু জায়গা পান। থিল বলেন, যদি তোমার কিছু বানাতেই হয় তাহলে এমন কিছু বানাও যা কেউ ভাবেনি, এমন সমস্যার সমাধান করো যা বাকি সবাই উপেক্ষা করেছে। সেই পথে চলো যেখানে এখনো পর্যন্ত কেউ যায়নি। এটাই হলো মনোপলি, এমন একটি অবস্থা যেখানে আপনি একা এবং আপনার কোনো প্রতিদ্বন্দ্বী নাই। মনোপলি মানে শুধু টাকা কামানো নয়, এর আসল অর্থ হলো আপনার ভ্যালু এতটাই বিশেষ যে মানুষ আপনাকে প্রতিস্থাপন করতেই পারে না। যখন আপনি এমন জিনিস তৈরি করেন যা পৃথিবীতে ইউনিক, তখনই আপনি মনোপলি তৈরি করেন। আর যখন আপনার কাছে মনোপলি থাকে, তখন আপনি নিজের শর্তে খেলা ঠেলেন। ভাবার বিষয় হলো, প্রতিযোগিতায় থাকলে আমাদের চিন্তা সীমিত হয়ে যায়। আমরা বারবার অন্যদের দিকে তাকিয়ে নিজের পরিকল্পনা তৈরি করি, কিন্তু মনোপলি মাইন্ডসেট আমাদের নিজের দৃষ্টি দিয়ে দেখতে অনুপ্রাণিত করে। তখন আমরা প্রশ্ন করি, আমার কোন জিনিসে প্যাশন আছে, আমি এমন কি করতে পারি যা অন্য কেউ করতে পারবে না, পৃথিবীতে এমন কি আছে যা এখনো তৈরিই হয়নি। এই প্রশ্নগুলোই আমাদের নতুন আইডিয়ার দিকে নিয়ে যায়, যা 0 to 1 এর আসল আত্মা। মনোপলি তৈরি করা শুধু মার্কেট স্ট্র্যাটেজি নয়, এটি একটি লাইফ স্ট্র্যাটেজি। যখন আপনি অন্য কারোর দৌড়ে সামিল হন না, তখন আপনি নিজের রেস নিজেই ডিজাইন করেন, নিজের গতিতে, নিজের দিকে। এই চিন্তায় ঝুঁকি তো থাকে, কিন্তু পুরস্কার তার চেয়ে অনেক বড় হয়। মনোপলি তৈরি করা সহজ নয়, কিন্তু এটাই সেই রাস্তা যেখান থেকে আসল পরিবর্তন আসে। ভিড় থেকে আলাদা হয়ে চলা ভয় দেখায়, কিন্তু সেখান থেকেই কিছু আলাদা করার সুযোগ পাওয়া যায়। আজকের দুনিয়ায় প্রতিযোগিতা অনেক, সব জায়গায় ভিড়, কিন্তু যদি মনোপলির চিন্তা রাখো, তাহলে তুমি সেই মানুষ হতে পারবে যে খেলার নিয়ম নিজেই তৈরি করে, অন্য কারো বানানো খেলায় নিজেকে প্রমাণ করে না। তাই থিলের বার্তা খুব স্পষ্ট, প্রতিযোগিতায় জড়িও না, তৈরি করো। এমন কিছু বানাও যার ভ্যালু এতটাই বিশেষ যে পৃথিবী তাকে উপেক্ষা করতে পারবে না। যখন তুমি এমনটা করতে পারবে, তখন তুমি শুধু জিতবে না, তোমার জয়ের কোনো তুলনাই হবে না। আমরা যে পৃথিবীতে থাকি তা প্রতিদিন বদলাচ্ছে। নতুন টেকনোলজি, নতুন ট্রেন্ডস, নতুন প্রোডাক্ট, সব কিছু দ্রুত আপডেট হচ্ছে। কিন্তু এই সব চাকচিক্যের মাঝে এক বড় সত্যি লুকিয়ে আছে। প্রতিটি বড় জিনিসের শুরু কোনো না কোনো লোকলো সত্য থেকে হয়, আর এই চিন্তাই 0 to 1 সিক্রেটসের ধারণার মাধ্যমে সামনে আসে। পিটার থিল মনে করেন, এই পৃথিবীতে এখনও অনেক এমন রহস্য আছে যা এখনও পুরোপুরি আবিষ্কার করা হয়নি। এই রহস্যগুলো চোখে দেখা যায় না বা রোজকার কথাবার্তায় সামনে আসে না, কিন্তু যারা এগুলোকে চিনতে পারে তারাই কিছু বড় তৈরি করতে পারে। এটাই সেই সিক্রেট যা প্রত্যেক সাকসেসফুল স্টার্টআপের মূলে থাকে। এই সিক্রেট কোনো জাদুর মতো জিনিস নয়, এগুলো সেই সমস্যা যা মানুষ অনুভব করে কিন্তু কেউ সেদিকে মনোযোগ দেয় না, অথবা মানুষ এটা মেনে নেয় যে এমন তো বরাবরই হয়ে আসছে, তাই কেউ সেই সিস্টেম বদলানোর চেষ্টা করে না। কিন্তু এখানে যে মানুষ প্রশ্ন তোলে, যে ভাবে যে এই জিনিসটা কি আরও ভালো হতে পারে না, সেই এই লোকনো সত্যকে ধরতে পারে। বেশিরভাগ মানুষ মেনে নেয় যে পৃথিবী যেমন আছে তেমনই থাকবে। তারা কেবল ওপরে ওপরে জীবন কাটায়, একই কাজ, একই চিন্তা, একই লাইফস্টাইল। কিন্তু যারা গভীরে নামে, যারা পৃথিবীকে এক ভিন্ন দৃষ্টি দিয়ে দেখে, তাদের চোখে এমন সব ফাঁক ধরা পড়ে যা নিয়ে কেউ কথা বলে না। এখান থেকেই নতুন আইডিয়ার জন্ম হয়। প্রতিটি বড় উদ্ভাবন প্রথমে একটি প্রশ্ন দিয়ে শুরু হয়, এই পদ্ধতিটাই কি সেরা? এবং তারপর দ্বিতীয় প্রশ্ন আসে, যদি না হয় তাহলে এটাকে আরও ভালো কিভাবে করা যেতে পারে?
এই দুটি প্রশ্নই আপনাকে সেই সিক্রেটের কাছে নিয়ে যায় যা থেকে একটি নতুন স্টার্টআপ জন্ম নিতে পারে। সিক্রেট খুঁজে বের করা সহজ নয়, কারণ তা চোখে দেখা যায় না। এর জন্য আপনাকে কমফোর্ট জোনের বাইরে আসতে হবে। আপনাকে সেই সব জিনিস দেখতে হবে যা বাকিরা উপেক্ষা করে দেয়। আপনাকে ভাবতে হবে মানুষ যা স্বাভাবিক বলে মেনে নিয়েছে তারা কি সত্যিই ঠিক ভাবছে। অনেক সময় এই সিক্রেটগুলো কোনো ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ ত্রুটির মধ্যে লুকিয়ে থাকে, কখনো এটি কোনো সংস্কৃতি বা জীবনযাত্রার পরিবর্তনের মধ্যে লুকিয়ে থাকে, আবার কখনো কখনো এটি আমাদের চিন্তার পদ্ধতির মধ্যেই থাকে যাকে কেউ কখনো চ্যালেঞ্জ করে না। আসলে পৃথিবীকে বদলানো মানুষ তারাই যারা বিশ্বাস করে যে সব কিছু স্থির নয়, অনেক কিছু আছে যা উন্নত করা যেতে পারে। তা শিক্ষা হোক, স্বাস্থ্য, ভ্রমণ বা ইন্টারনেটে মানুষের আচরণ। থিলের হতে প্রত্যেকটি স্টার্টআপের নিজেকে এই প্রশ্নটা অবশ্যই করা উচিত যে আমরা এমন কোন সত্যটা জানি যা বাকি পৃথিবী দেখতে পাচ্ছে না। এই প্রশ্নই তাদের আইডিয়ার ভিত্তি তৈরি করে। তুমিও যদি নতুন কিছু শুরু করতে চাও তাহলে সবার আগে পৃথিবীকে গভীরভাবে দেখতে শুরু করো। সেই সমস্যাটা খোঁজো যা সবার সামনে থেকেও উপেক্ষিত হয়েছে। আর যখন তুমি সেই সিক্রেট ধরে ফেলবে তখন তুমিও শূন্য থেকে একের যাত্রায় বেরিয়ে পড়বে। কারণ আসল ইনোভেশন সেখান থেকেই আসে যেখানে কেউ দেখছে না, সেখানেই সবচেয়ে বড় সুযোগ লুকিয়ে থাকে। আজকের দুনিয়ায় আমরা প্রায়ই শুনি যা কপালে লেখা আছে তাই হবে, বা দেখি আগে কি হয়। এই চিন্তাভাবনা খুব সাধারণ, কিন্তু এটাই আমাদের সীমিত করে দেয়। 0 to 1-এ পিটার থিল পরিষ্কারভাবে বলেন, ভবিষ্যৎ নিজে থেকে তৈরি হয় না, তাকে সক্রিয়ভাবে তৈরি করতে হয়। যদি আপনি চান যে আপনার আগামীকালটা ভালো হোক, তাহলে আপনাকে আজ থেকেই তার পরিকল্পনা শুরু করতে হবে। ভবিষ্যৎ কোনো রেডিমেড জিনিস নয় যা আপনি সময়ের সাথে সাথে আপনিই পেয়ে যাবেন। যদি আপনি শুধু স্রোতের সাথে ভেসে চলেন তাহলে হতে পারে আপনি কোথাও পৌঁছেও যাবেন, কিন্তু সেই জায়গাটা হয়তো সেটা নয় যা আপনি চেয়েছিলেন। তাই জরুরি হলো যে আপনি নিজের জীবনকে শুধু প্রতিক্রিয়া দেখিয়ে কাটাবেন না, বরং তার জন্য ভাববেন, ডিজাইন করবেন এবং তাকে দিক নির্দেশনা দেবেন। থিলের মতে মানুষ দুই ধরনের হয়, একদল যারা ভবিষ্যৎকে নিষ্ক্রিয়ভাবে দেখতে অভ্যস্ত, আর অন্য দল যারা তাকে সক্রিয়ভাবে তৈরি করে। নিষ্ক্রিয় মানুষ সবসময় অন্যদের ওপর নির্ভরশীল থাকে। তারা সিস্টেম, সমাজ, চাকরি, পরিবার বা ভাগ্যের উপর আশা রাখে যে সব কিছু নিজে থেকেই ঠিক হয়ে যাবে। কিন্তু সত্যিটা হলো যতক্ষণ না আপনি নিজে কিছু করছেন ততক্ষণ কিচ্ছু নিজে থেকে ঠিক হয় না। অন্যদিকে সক্রিয় চিন্তার মানুষরা ভবিষ্যৎকে একটি ক্যানভাসের মতো দেখে, যার ওপর তাদের নিজেদেরই ছবি আঁকতে হবে। তারা নিজেদের লক্ষ্য নিয়ে স্পষ্ট থাকে এবং এটাও জানে যে সেখানে পৌঁছানোর জন্য তাদের কি করতে হবে। তারা শুধু স্বপ্ন দেখে না, তার ওপর কাজও করে। থিলের এই কথাটা আজকে তরুণ প্রজন্মের জন্য আরও বেশি জরুরি হয়ে উঠেছে, কারণ আজ যত বেশি অপশান আছে তত বেশি ডিস্ট্র্যাকশনও আছে। সোশ্যাল মিডিয়া, কন্টেন্ট, শর্ট টার্ম থ্রিলস, এই সব কিছু মিলে আমাদের এমন এক জগতে রাখে যেখানে আমরা ক্রমাগত অন্য কারো বানানো জীবন দেখতে থাকি। কিন্তু সেই সময় আমরা নিজের জীবনকে শুধু একটা স্রোতের মতো ভাসিয়ে দিই, কোনো দিশা ছাড়াই। তাই জরুরি হলো যে আপনি নিজেকে কিছু মৌলিক প্রশ্ন করুন। আমি কি করতে চাই? আমার কোন জিনিসে সত্যিকারের আগ্রহ আছে? আমি আগামী 5 বছরে কোথায় থাকতে চাই? এবং সবচেয়ে জরুরি প্রশ্ন, আমি কি সেই দিকে কাজ করছি নাকি শুধু ভাবছি? ভবিষ্যৎ তৈরি করার মানে এটা নয় যে সব কিছু আপনার নিয়ন্ত্রণে থাকবে, কিন্তু এর মানে অবশ্যই এটা যে আপনি যা করেছেন তার পেছনে আপনার ইচ্ছা, আপনার পরিকল্পনা এবং আপনার কাজ আছে। আপনি এলোমেলো পছন্দ করছেন না, আপনি সচেতন সিদ্ধান্ত নিচ্ছেন। এই মাইন্ডসেট আপনার জীবনকে এক অন্য স্তরে নিয়ে যায়। আপনি ছোট ছোট বিষয়েও স্পষ্টতা আনেন, যেমন কোন জিনিসে সময় দেবেন, কাকে এড়িয়ে চলবেন এবং কখন কোন সুযোগ ধরবেন। এটা একটা শক্তিশালী অনুভূতি, কারণ তখন আপনি শুধু বেঁচে নেই, আপনি নিজের ইচ্ছায় জীবনযাপন করছেন। থিলের এই বার্তা শুধু ব্যবসার জন্য নয়, এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। যখন আপনি সক্রিয় হয়ে নিজের পৃথিবী তৈরি করেন, তখন আপনি নিজের ভেতরের সম্ভাবনাকে চিনতে পারেন। তখন আপনি শুধু সেই মানুষ থাকেন না যে পরিস্থিতির সাথে মানিয়ে নয়, আপনি সেই মানুষ হন যে পরিস্থিতি বদলাতে পারে। তাই যদি আপনাকে সত্যিই কোনো পার্থক্য তৈরি করতে হয় নিজের কেরিয়ারে, নিজের আইডিয়ায় বা নিজের জীবনে, তাহলে এটা ভাববেন না যে জিনিসগুলো কিভাবে হবে, এটা ভাবুন যে আপনি সেগুলোকে কিভাবে তৈরি করতে পারেন। কারণ ভবিষ্যৎ এমন কিছু নয় যার জন্য আপনি অপেক্ষা করবেন, এটা এমন কিছু যা আপনি তৈরি করবেন। যে কোনো জিনিসের শুরুটা সবসময় একটা চিন্তা দিয়ে হয়, একটা আইডিয়া, একটা প্ল্যান, একটা স্বপ্ন। কিন্তু স্বপ্ন দেখা আর তাকে সত্যি করার মধ্যে সবচেয়ে জরুরি জিনিসটা হলো মজবুত ভিত্তি। সেটা কোনো কোম্পানি হোক, কোনো প্রজেক্ট হোক বা কোনো স্টার্টআপ, যদি তার ভিত্তি দুর্বল হয় তাহলে ওপরে যতই সুন্দর কাঠামো তৈরি করা হোক না কেন তা একদিন ভেঙে পড়বেই।
জিরো টু ওয়ানে পিটার থিল এই কথার উপর খুব জোর দেন যে শুরুর সিদ্ধান্তগুলোই দীর্ঘ সময় পর্যন্ত প্রভাব ফেলে। যখন কোনো নতুন উদ্যোগ শুরু হয় তখন টিম ছোট থাকে, আইডিয়া কাঁচা থাকে এবং অনেক কিছুই অস্পষ্ট থাকে, কিন্তু সেই সময় নেওয়া সিদ্ধান্তগুলোই পরে কোম্পানির সংস্কৃতি, কাঠামো এবং বৃদ্ধি নির্ধারণ করে। সবার আগে আসে কারা একসাথে পথ চলবে। অনেক মানুষ শুধু প্রতিভার ভিত্তিতে সহপ্রতিষ্ঠাতা বেছে নেয়, কিন্তু থিলের মতে শুধু দক্ষতা যথেষ্ট নয়, একসাথে কাজ করা মানুষদের মধ্যে বিশ্বাস, ভিশন এবং বোঝাপড়া থাকা উচিত। যদি শুরুতেই টিমের মধ্যে ইগোর লড়াই বা ভিন্ন ভিন্ন চিন্তাভাবনা থাকে, তাহলে পরে গিয়ে এই জিনিসগুলো অনেক বড় সমস্যা হয়ে দাঁড়ায়। ভিত্তির ফাটল সেখান থেকেই শুরু হয়। এরপরে আসে মিশন। আপনি কি বানাতে চান এবং কেন? অনেক সময় মানুষ টাকার পেছনে দৌড়তে গিয়ে যা খুশি বানিয়ে ফেলে, কিন্তু তাদের কাছে এই স্বচ্ছতা থাকে না যে তাদের প্রোডাক্ট কেন জরুরি, এটি কার সমস্যার সমাধান করছে এবং তারা এর মাধ্যমে কি বদলাতে চায়। একটা কোম্পানির মিশন শুধু এক লাইনের স্টেটমেন্ট নয়, এটি সেই শক্তি যা খারাপ সময় টিমকে একজোট রাখে। যদি মিশন ঝাপসা হয় তাহলে মানুষ পথ হারিয়ে ফেলে। তারপর আসে কাঠামো। শুরুতে টিম ছোট থাকায় অনেক কিছুই অনঅফিশিয়ালি চলে যায়, কিন্তু যখন জিনিসগুলো বড় হতে থাকে তখন ভূমিকা, দায়িত্ব, সিদ্ধান্ত গ্রহণ এবং যোগাযোগের কাঠামো জরুরি হয়ে পড়ে। যদি শুরু থেকেই স্পষ্টতা না থাকে যে কে কী করবে, তাহলে টিম বাড়ার সাথে সাথে বিশৃঙ্খলাও বাড়ে। থিল বলেন যে শুরুতেই ভূমিকা এবং ইকুইটি নিয়ে স্পষ্টতা থাকা উচিত, নইলে পরে এই জিনিসগুলোই পারস্পরিক বিবাদের কারণ হয়ে দাঁড়ায়। আরেকটি জরুরি বিষয় হলো সংস্কৃতি। কোম্পানির সংস্কৃতিও সেই সময়ই তৈরি হয় যখন কোম্পানি তৈরি হচ্ছে। যদি শুরু থেকেই শৃঙ্খলা, দায়িত্ববোধ এবং সততার ওপর জোর দেওয়া হয়, তাহলে সেই সংস্কৃতিও এগিয়ে চলে। কিন্তু যদি শুরুর দিনগুলোতেই কোনো সিরিয়াসনেস না থাকে, তাহলে পরে তা বদলানো অনেক কঠিন হয়ে যায়। অনেকে ভাবে যে ভিত্তির ওপর পরে কাজ করা যাবে, আগে শুধু কিছু বানিয়ে লঞ্চ করে দিই, তারপর সব ঠিক করে নেব। কিন্তু এই চিন্তাই সবচেয়ে বিপজ্জনক। থিলের মতে যখন জিনিসগুলো ছোট থাকে তখন তাদেরকে সঠিক দিকে ঘোরানো যায়, কিন্তু যখন জিনিসগুলো বড় হয়ে যায় তখন পরিবর্তন করা সহজ হয় না। তাই যদি আপনিও কিছু শুরু করতে চান, স্টার্টআপ, টিম বা কোনো ক্রিয়েটিভ উদ্যোগ, তাহলে শুরুতে একটু সময় নিন, ভাবুন, বুঝুন এবং তারপর ভিত্তি স্থাপন করুন। সেই ভিত্তি শুধু আপনার কোম্পানিকে সামলাবে না, তা আপনার চিন্তা, আপনার পরিচয় এবং আপনার মূল্যবোধকেও স্থিতিশীল রাখবে। কারণ ভিত্তি যদি মজবুত হয়, তাহলে যতই ঝড় আসুক বা আলোড়ন হোক, আপনি নিজের বিল্ডিংকে দাঁড় করিয়ে রাখতে পারবেন। কিন্তু ভিত্তি যদি দুর্বল হয়, তাহলে বাইরে থেকে মজবুত দেখতে লাগা কাঠামো একটা হালকা ঝটকায় ভেঙে পড়বে। শুরুতে যে সময় আর পরিশ্রম আপনি ভিত্তির ওপর লাগান, সেটাই পরে আপনার বৃদ্ধির আধার হয়ে ওঠে। তাই ধীরে চলুন, ভেবে চিনতে চলুন, কিন্তু সঠিক ভিত্তির ওপর চলুন। এটাই শূন্য থেকে একের আসল শুরু। আজকের দুনিয়ায় মানুষ প্রায়ই এটা ধরে নেয় যে প্রোডাক্ট ভালো হলে তা নিজে থেকেই বিক্রি হবে। তারা মনে করে যদি জিনিসটা সত্যি কাজের হয় তাহলে মানুষ খুঁজতে খুঁজতে চলে আসবে, কিন্তু সত্যিটা এর থেকে অনেকটাই আলাদা। একটা অসাধারণ প্রোডাক্ট ততক্ষণ কোনো কাজের নয় যতক্ষণ না মানুষ সেটাকে জানছে, বুঝছে এবং তার ওপর ভরসা করছে। তাই 0 to 1-এ পিটার থিল পরিষ্কারভাবে বলেন, প্রোডাক্ট যতটা জরুরি, সেলস এবং মার্কেটিংও ততটাই জরুরি। আমাদের প্রায়ই শেখানো হয় যে যদি তুমি ভালো কিছু বানাও তাহলে লোক নিজে থেকেই আসবে, কিন্তু আসল দুনিয়ায় এমনটা হয় না। ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া এবং লক্ষ লক্ষ নতুন প্রোডাক্টের এই যুগে যদি আপনি নিজের সামনে না আসেন, তাহলে মানুষ জানতেই পারবে না যে আপনি বানিয়েছেনটা কি। প্রোডাক্ট যতই অসাধারণ হোক না কেন, যদি তা মানুষের কাছে না পৌঁছায় তাহলে তার কোনো মানেই নেই। সেলসের কাজ শুধু জিনিস বিক্রি করা নয়, আসলে সেলসের মানে হলো ভ্যালিউ কমিউনিকেট করা। এটা বোঝানো যে আপনি যা বানিয়েছেন তা সামনের মানুষটির জীবনে কি পরিবর্তন আনতে পারে। আর এই কাজটা সহজ নয়, এর জন্য বোঝা দরকার, সহানুভূতি দরকার এবং এমন ভাষা দরকার যা সোজা হৃদয়ে গিয়ে পৌঁছায়। এবার আসি মার্কেটিংয়ের কথায়। মার্কেটিং মানে শুধু পোস্টার বানানো বা সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন চালানো নয়। মার্কেটিং হলো একটা গল্প, একটা মেসেজ, একটা আবেগঘন সংযোগ। এটা সেই মনোযোগ আকর্ষণ করার উপায় যা আজকের ডিজিটাল দুনিয়ায় সবচেয়ে দামি জিনিস হয়ে উঠেছে। থিলের মতে অনেক টেক বিশেষজ্ঞ বা ক্রিয়েটররা এই ভুলটা করে বসেন যে তারা ভাবেন যে আমার সেলস বা মার্কেটিংয়ের দরকার নেই, আমার প্রোডাক্ট নিজেই কথা বলবে। কিন্তু সত্যিটা হলো পৃথিবীটা খুব কোলাহলপূর্ণ। এখানে প্রতিদিন হাজারো নতুন প্রোডাক্ট আসে। যদি আপনার আওয়াজ তার মধ্যে না শোনা যায়, তাহলে কোনো দফাতি পড়বে না যে আপনি বানিয়েছেনটা কি।
প্রোডাক্ট যতই অসাধারণ হোক না কেন, যদি তা মানুষের কাছে না পৌঁছায় তাহলে তার কোনো মানেই নেই। সেলসের কাজ শুধু জিনিস বিক্রি করা নয়, আসলে সেলসের মানে হলো ভ্যালিউ কমিউনিকেট করা। এটা বোঝানো যে আপনি যা বানিয়েছেন তা সামনের মানুষটির জীবনে কী পরিবর্তন আনতে পারে। আর এই কাজটা সহজ নয়, এর জন্য বোঝা দরকার, সহানুভূতি দরকার এবং এমন ভাষা দরকার যা সোজা হৃদয়ে গিয়ে পৌঁছয়। এবার আসি মার্কেটিংয়ের কথায়। মার্কেটিং মানে শুধু পোস্টার বানানো বা সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন চালানো নয়। মার্কেটিং হলো একটা গল্প, একটা মেসেজ, একটা আবেগঘন সংযোগ। এটা সেই মনোযোগ আকর্ষণ করার উপায় যা আজকের ডিজিটাল দুনিয়ায় সবচেয়ে দামি জিনিস হয়ে উঠেছে। থিলের মতে অনেক টেক বিশেষজ্ঞ বা ক্রিয়েটাররা এই ভুলটা করে বসেন যে তারা ভাবেন যে আমার সেলস বা মার্কেটিংয়ের দরকার নেই, আমার প্রোডাক্ট নিজেই কথা বলবে। কিন্তু সত্যিটা হলো পৃথিবীটা খুব কোলাহলপূর্ণ। এখানে প্রতিদিন হাজারো নতুন প্রোডাক্ট আসে। যদি আপনার আওয়াজ তার মধ্যে না শোনা যায় তাহলে কোনো তফাতই পড়বে না যে আপনি বানিয়েছেনটা কি। প্রোডাক্ট যতই অসাধারণ হোক না কেন, যদি তা মানুষের কাছে না পৌঁছায় তাহলে তার কোনো মানেই নেই। সেলসের কাজ শুধু জিনিস বিক্রি করা নয়, আসলে সেলসের মানে হলো ভ্যালিউ কমিউনিকেট করা। এটা বোঝানো যে আপনি যা বানিয়েছেন তা সামনের মানুষটির জীবনে কী পরিবর্তন আনতে পারে। আর এই কাজটা সহজ নয়, এর জন্য বোঝা দরকার, সহানুভূতি দরকার এবং এমন ভাষা দরকার যা সোজা হৃদয়ে গিয়ে পৌঁছয়। এবার আসি মার্কেটিংয়ের কথায়। মার্কেটিং মানে শুধু পোস্টার বানানো বা সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন চালানো নয়। মার্কেটিং হলো একটা গল্প, একটা মেসেজ, একটা আবেগঘন সংযোগ। এটা সেই মনোযোগ আকর্ষণ করার উপায় যা আজকে ডিজিটাল দুনিয়ায় সবচেয়ে দামি জিনিস হয়ে উঠেছে। থিলের মতে অনেক টেক বিশেষজ্ঞ বা ক্রিয়েটররা এই ভুলটা করে বসেন যে তারা ভাবেন যে আমার সেলস বা মার্কেটিংয়ের দরকার নেই, আমার প্রোডাক্ট নিজেই কথা বলবে। কিন্তু সত্যিটা হলো পৃথিবীটা খুব কোলাহলপূর্ণ। এখানে প্রতিদিন হাজারো নতুন প্রোডাক্ট আসে। যদি আপনার আওয়াজ তার মধ্যে না শোনা যায় তাহলে কোনো তফাৎ পড়বে না যে আপনি বানিয়েছেনটা কি। প্রোডাক্ট যতই অসাধারণ হোক না কেন, যদি তা মানুষের কাছে না পৌঁছায় তাহলে তার কোনো মানেই নেই। সেলসের কাজ শুধু জিনিস বিক্রি করা নয়, আসলে সেলসের মানে হলো ভ্যালিউ কমিউনিকেট করা। এটা বোঝানো যে আপনি যা বানিয়েছেন তা সামনের মানুষটির জীবনে কী পরিবর্তন আনতে পারে। আর এই কাজটা সহজ নয়, এর জন্য বোঝা দরকার, সহানুভূতি দরকার এবং এমন ভাষা দরকার যা সোজা হৃদয়ে গিয়ে পৌঁছয়। তাই যদি আপনি কোনো স্টার্টআপ শুরু করতে চান, কোনো অ্যাপ বানাচ্ছেন বা কোনো সার্ভিস লঞ্চ করছেন, তাহলে এটা ভাববেন না যে শুধু কোডিং, ডিজাইন বা আইডিয়া দিয়ে কাজ হয়ে যাবে। আপনাকে এটাও শিখতে হবে যে পৃথিবীর সাথে কিভাবে কথা বলতে হয়। আপনাকে নিজের আওয়াজ উঁচু করতে হবে, সঠিক মানুষের কাছে পৌঁছতে হবে এবং তাদের এটা বিশ্বাস করাতে হবে যে আপনি যা বানিয়েছেন তা সত্যিই তাদের জন্য জরুরি। এটাই পার্থক্য গড়ে দেয় একটা ভালো প্রোডাক্ট আর একটা সফল প্রোডাক্টের মধ্যে। তাই পরের বার যখন কিছু বানাবেন তখন শুধু এটা ভাববেন না যে এটা কত ভালো কাজ করে, এটাও ভাবুন যে আপনি এটাকে পৃথিবীর সামনে কিভাবে দেখাবেন, বোঝাবেন এবং বিক্রি করতে শিখবেন। কারণ যতক্ষণ মানুষ বুঝবে না ততক্ষণ কিছুই বদলাবে না। এই ধারণাটি যে টেকনোলজি শুধু স্টার্টআপদের জন্য, তা একটি খুব পুরনো এবং অচল চিন্তাভাবনা। আজকের দিনে টেকনোলজি সেই সব মানুষ এবং ব্যবসার প্রয়োজন হয়ে উঠেছে যারা এগিয়ে যেতে চায়। পার্থক্য শুধু এটুকু যে কিছু লোক সময় মতো এটা বুঝে ফেলে আর কিছু লোক তখন বোঝে যখন অনেক দেরি হয়ে যায়। আজকের যুগ হলো গতি এবং দক্ষতার। যে ব্যবসাগুলো প্রযুক্তিকে দ্রুত এবং সঠিকভাবে গ্রহণ করে তারা এগিয়ে যায়, আর যারা পুরনো পদ্ধতিতে কাজ করতে থাকে তারা ধীরে ধীরে বাজার থেকে বেরিয়ে যায়। প্রযুক্তি এখন শুধু একটি সাপোর্ট সিস্টেম নয়, এটি ব্যবসার একটি সক্রিয় অংশ যা নির্ণয় নেওয়া থেকে শুরু করে গ্রাহকের কাছে পৌঁছানো এবং কাজকে বড় করা পর্যন্ত প্রতিটি পর্যায়ে কাজে লাগে। আজকের গ্রাহকের প্রত্যাশাও বদলে গেছে। সে দ্রুত পরিষেবা চায়, কাস্টমাইজড অভিজ্ঞতা চায় এবং সমস্যা দ্রুত সমাধান চায়। যদি আপনার ব্যবসা এই সব ক্ষেত্রে প্রযুক্তি সাহায্য না নেয় তাহলে আপনি সেই মুহূর্তেই পিছিয়ে পড়েছেন যখন অন্য কোনো প্রযুক্তি নির্ভর ব্র্যান্ড সেই গ্রাহককে ধরে ফেলে। প্রযুক্তি দিয়ে শুধু পণ্যই ভালো হয় না, অপারেশনও স্মার্ট হয়। আপনি আপনার সম্পদকে ভালোভাবে পরিচালনা করতে পারেন, খরচ কমাতে পারেন, ডেটা থেকে সিদ্ধান্ত নিতে পারেন এবং একটি স্কেলেবল সিস্টেম তৈরি করতে পারেন। একবার সঠিক প্রযুক্তি কাঠামো স্থাপন হয়ে গেলে সেই সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে আপনাকে বাড়তে সাহায্য করে। অনেকে মনে করে যে প্রযুক্তি গ্রহণ করা মানে হলো বড় দল, অনেক খরচ বা উচ্চ স্তরের কোডিং। কিন্তু আজকের যুগে প্রযুক্তি আরও সহজ এবং অ্যাক্সেসিবল হয়ে উঠেছে। হাজার হাজার এমন টুলস এবং প্ল্যাটফর্ম আছে যা কোডিং ছাড়াই আপনার ব্যবসাকে স্বয়ংক্রিয় করতে পারে বা তাকে আরও প্রফেশনাল করে তুলতে পারে। শুধু অভ্যন্তরীণ কাজই নয়, প্রযুক্তির সাহায্যে আপনি আপনার গ্রাহককে আরও ভালোভাবে বুঝতে পারেন।
ডেটা অ্যানালিটিক্স থেকে আপনি জানতে পারেন যে আপনার ব্যবহারকারী কী চায়, কখন চায় এবং কেন চায়। এই বোঝাপড়া আপনাকে শুধু বিক্রি বাড়াতে সাহায্য করে না, দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরিতেও কাজে আসে। অনেক সময় মানুষ ভাবে যে আমাদের কাজ তো স্থানীয় স্তরের, আমাদের প্রযুক্তির কি দরকার। কিন্তু এই চিন্তাই সবচেয়ে বিপজ্জনক, কারণ প্রযুক্তি এখন শুধু বিশ্বব্যাপী খেলার অংশ নয়, এটি স্থানীয় পর্যায়েও ততটাই জরুরি হয়ে উঠেছে। ছোট ব্যবসাও এখন হোয়াটসঅ্যাপ, পেমেন্ট অ্যাপস, CRM বা অনলাইন স্টোরের সাহায্যে তাদের নাগাল বাড়াচ্ছে। যে এই চিন্তার সাথে চলছে সে এগিয়ে যাচ্ছে, যে আটকে আছে সে পিছিয়ে পড়ছে। প্রযুক্তি নিয়ে একটা ভয়ও থাকে যে এটি আমাদের চাকরি কেড়ে নেবে না তো, বা আমাদের পুরোপুরি মেশিনের ওপর নির্ভরশীল করে দেবে না তো। কিন্তু যদি সঠিক দৃষ্টিকোণ থেকে দেখা যায়, তাহলে প্রযুক্তি আপনাকে প্রতিস্থাপন করে না, বরং আপনার উৎপাদনশীলতা বাড়িয়ে তোলে। এটি আপনাকে মুক্ত করে, যাতে আপনি পুনরাবৃত্তিমূলক কাজের পরিবর্তে সৃজনশীল চিন্তায় মনোযোগ দিতে পারেন। আজকের সময় দাবি করে যে আমরা পুরনো চিন্তাভাবনা ছেড়ে দিই এবং প্রযুক্তিকে একজন সঙ্গীর মতো গ্রহণ করি। এটিকে একটি প্রয়োজন হিসেবে না দেখে একটি সুযোগ হিসেবে দেখুন। যে ব্যবসা এমনটা করে সে শুধু আজকের দুনিয়াতেই টিকে থাকে না, বরং আগামীকালের দুনিয়াতেও নেতৃত্ব দেয়। তাই যদি আপনি সত্যি উন্নতি করতে চান, তাহলে প্রযুক্তিকে ভয় পাওয়ার দরকার নেই। তাকে আলিঙ্গন করুন, শিখুন এবং ব্যবহার করা শুরু করুন। কারণ যা এখনও পর্যন্ত শুধু স্টার্টআপরা করত, তা এখন প্রতিটি ব্যবসার জন্য জরুরি হয়ে উঠেছে। সবাই স্টার্টআপ শুরু করতে পারে, কিন্তু সব স্টার্টআপ বিশেষ হয় না। যারা সত্যিই বিশেষ হয়, যারা দীর্ঘ সময় ধরে টিকে থাকে এবং পৃথিবীতে পরিবর্তন আনে, তাদের পেছনে শুধু একটি চমৎকার আইডিয়া থাকে না, বরং একটি স্পষ্ট ভিশন, একটি ব্যক্তিগত মিশন এবং এমন একটি দল থাকে যারা নিজেদেরকে সেই মিশনের সঙ্গে যুক্ত করে দেখে। 0 to 1-এ পিটার থিল এই কথার ওপর জোর দেন যে একটি শক্তিশালী স্টার্টআপ সেখান থেকেই শুরু হয় যেখানে প্রতিষ্ঠাতা এবং দল নিজেদেরকে শুধু একটি কোম্পানির অংশ নয়, বরং একটি পরিবর্তনের যাত্রার অংশ মনে করে। যখন আপনি কিছু শুরু করেন শুধু টাকার জন্য, তখন আপনার চিন্তা সীমিত থাকে। যেই টাকা আসতে শুরু করবে বা একটু ধাক্কা লাগবে, আপনার ফোকাস টলে যেতে পারে। কিন্তু যদি আপনার মিশন স্পষ্ট হয় এবং সেই মিশন আপনার হৃদয় থেকে জুড়া থাকে, তাহলে আপনি সব ধরনের ওঠাপড়া থেকে বেরিয়ে আসতে পারবেন। কারণ তখন আপনি শুধু একটি কোম্পানি তৈরি করছেন না, আপনি একটি উদ্দেশ্যের ওপর কাজ করছেন। দল সেই সব মানুষই হওয়া উচিত যাদের মধ্যে শুধু দক্ষতা নয়, একটি শেয়ার্ড ভিশনও থাকে। সেই সব মানুষ যারা এই কাজকে নিজের মনে করে এবং যাদের এই বিষয়ে চিন্তা থাকে যে এই প্রজেক্ট পৃথিবীতে কী পরিবর্তন আনছে। এমন মানুষ প্রতিভার চেয়েও বেশি জরুরি, কারণ দক্ষতা তো শেখা যায়, কিন্তু নিষ্ঠা এবং বিশ্বাস ভিতর থেকে আসে। যদি আপনি চান যে আপনার দল কিছু বিশেষ তৈরি করুক, তাহলে সবার আগে জরুরি যে তারা নিজেদেরকেও বিশেষ মনে করুক। তাদের এটা অনুভব করা উচিত যে আমরা কোনো সাধারণ কাজ করছি না, আমরা এমন কিছু তৈরি করছি যা মানুষের জীবনে অর্থবহ হবে। এই অনুভূতি খুব শক্তিশালী হয় এবং এটা তখনই আসে যখন প্রতিষ্ঠাতা তার চিন্তায় স্পষ্ট থাকে। প্রত্যেক মানুষেরই কোনো বড় জিনিসের অংশ হওয়ার আকাঙ্ক্ষা থাকে, কিন্তু বেশিরভাগ চাকরি বা প্রজেক্টে মানুষ শুধু একটি ছোট কাজের মধ্যেই সীমাবদ্ধ থেকে যায়। কিন্তু যখন আপনি এমন একটি পরিবেশ তৈরি করেন যেখানে প্রত্যেক দলের সদস্য মনে করে যে সেই কিছু বড় করছে, তখন তার শক্তি, তার চিন্তা এবং তার প্রতিশ্রুতি সব বদলে যায়। দলকে শুধু KPI বা ডেডলাইনের সঙ্গে জুড়বেন না, তাদের মিশনের সঙ্গে জুড়ুন। তাদের বলুন যে তারা কেন জরুরি এবং তাদের কাজ এই পুরো যাত্রায় কী অবদান রাখছে। যখন মানুষ নিজেদেরকে শুধু একজন কর্মচারী নয়, বরং একজন নির্মাতা হিসেবে দেখতে শুরু করে, তখন ফলাফলের স্তরই বদলে যায়। আরেকটি জরুরি বিষয় হলো, এই মিশন শুধু দেখানোর জন্য হওয়া উচিত নয়। দল খুব তাড়াতাড়ি বুঝে যায় যে আপনি সত্যিই কোনো ভিশনের উপর চলছেন নাকি শুধু ব্যবসার বৃদ্ধির জন্য বড় বড় কথা বলছেন। তাই যদি আপনি চান যে মানুষ আপনার সঙ্গে আবেগ দিয়ে যুক্ত হোক, তাহলে সবার আগে আপনাকেও সেই মিশনে পুরো মন থেকে বিশ্বাস করতে হবে। বিশেষ হওয়া কোনো ট্যাগলাইন থেকে আসে না, এটা মাইন্ডসেট থেকে আসে। আর যখন প্রতিষ্ঠাতা নিজেকে এবং তার দলকে বিশেষ মনে করে, তখন তারা এমন কিছু তৈরি করতে পারে যা কপি করা যায় না। তারা একটি সংস্কৃতি তৈরি করে যা শুধু সুবিধা বা বেতনের উপর টিকে থাকে না, তা তৈরি হয় একটি শেয়ার্ড স্বপ্ন থেকে। তাই যখনই নতুন কিছু শুরু করবেন, তখন নিজেকে এই প্রশ্ন অবশ্যই করিন যে আমি এবং আমার দল কি শুধু কোনো আইডিয়ার উপর কাজ করছি, নাকি আমরা কোনো পরিবর্তনের দিকে চলছি। কারণ যে দল নিজেকে বিশেষ মনে করে, সেই দলই পৃথিবীর জন্য কিছু বিশেষ তৈরি করে।
ধীরে ধীরে এগিয়ে যাওয়া, ছোট ছোট জয়ে সন্তুষ্ট হয়ে যাওয়া এবং প্রতিবার শুধু একটু ভালো করা, এই চিন্তা শুনতে খুব নিরাপদ মনে হয়, কিন্তু এই চিন্তাই আপনাকে ভিড়ের মধ্যে হারিয়ে দেয়। পিটার থিল 0 to 1-এ খুব পরিষ্কারভাবে বলেন যে যদি আপনি সত্যিই বড় কিছু করতে চান তাহলে আপনাকে ইনক্রিমেন্টাল প্রগ্রেস থেকে এগিয়ে যেতে হবে, আপনাকে কোয়ান্টাম লিপ নিতে হবে, অর্থাৎ এমন একটি পদক্ষেপ যা পুরো খেলাটাই বদলে দেবে। ইনক্রিমেন্টাল প্রগ্রেস সেই চিন্তা থেকে আসে যেখানে মানুষ ভাবে চলো একটু একটু করে উন্নতি করি, ধীরে ধীরে এগিয়ে যাই, ঝুঁকি নিও না, স্থিতিশীল থাকো। এই চিন্তা খুব বাস্তবসম্মত মনে হয়, কিন্তু বাস্তবসম্মত হওয়া মানে সবসময় দূরদর্শী হওয়া নয়। এই চিন্তায় মানুষ এটাই করতে থাকে যা সবাই করছে, শুধু একটু আলাদা, একটু ভালো, কিন্তু এতে আপনি ভিড়ের মধ্যে আরও একটা নাম হয়ে যান, আলাদা কিছু না। কোয়ান্টাম লিপ মাইন্ডসেট এর উল্টো। এতে আপনি নিজেকে প্রশ্ন করেন, আমি এমন কি করতে পারি যা আগে কেউ করেনি? এই চিন্তা আপনাকে নতুন পথে নিয়ে যায়, যেখানে সব কিছু অনিশ্চিত, কিন্তু সুযোগও সেখানেই সবচেয়ে বেশি লুকিয়ে থাকে। থিল মনে করেন যে আসল উদ্ভাবন সেখানেই হয় যেখানে আপনি প্রতিযোগিতাকে পুরোপুরি উপেক্ষা করে এমন একটি রাস্তা তৈরি করেন যা আগে বিদ্যমান ছিল না। সেটা কোনো ইনক্রিমেন্টাল উন্নতি নয়, সেটা এমন এক লাফ যা স্থিতাবস্থাকে ভেঙে দেয়। যখন আপনি কোয়ান্টাম লিপের চিন্তা নিয়ে কিছু তৈরি করেন, তখন আপনি শুধু নতুন পণ্য আনেন না, আপনি নতুন ক্যাটেগরি, নতুন ট্রেন্ড এবং নতুন মানদণ্ড স্থাপন করেন। আজকের যুগে যেখানে প্রতিদিন নতুন প্রযুক্তি, নতুন কোম্পানি এবং নতুন আইডিয়া আসছে, সেখানে যদি আপনি শুধু একটু একটু উন্নতিতে লেগে থাকেন, তাহলে আপনার পরিচয়ই তৈরি হবে না। কারণ মানুষ সেই জিনিসগুলোকে মনে রাখে যা এমন কিছু করে যা তারা আগে কখনো দেখেনি। এটাই সেই মুহূর্ত যখন কেউ কোয়ান্টাম লিপ নেয় এবং সমস্ত লাইমলাইট তার হয়ে যায়। কোয়ান্টাম লিপের মানে এই নয় যে আপনি না ভেবে ঝুঁকি নেবেন, এর মানে হলো আপনি বড় করে ভাববেন, স্মার্টভাবে ভাববেন এবং সেই দিকে পদক্ষেপ নেবেন যেখানে বাকি কেউ দেখছেই না। এই চিন্তা অনেক আত্মবিশ্বাস এবং দূরদর্শিতা দাবি করে, কারণ এখানে আপনি কারো কপি করছেন না, আপনি একটা ব্লু প্রিন্ট তৈরি করছেন যা অন্যদের জন্য রেফারেন্স হতে পারে। ইনক্রিমেন্টাল প্রগ্রেস একটি কমফর্ট জোন, এখানে সব কিছু অনুমানযোগ্য, ঝুঁকি কম, কিন্তু বৃদ্ধিও সীমিত। কোয়ান্টাম লিপ অস্বস্তি থেকে শুরু হয়, কিন্তু সেখান থেকেই রূপান্তর শুরু হয়, যা আপনাকে ভিড় থেকে আলাদা করে, তাই আপনাকে স্মরণীয় করে তোলে। থিল বারবার এই কথার উপর জোর দেন যে যদি আপনি এমন কিছু না করেন যা 10 গুণ ভালো, তাহলে সম্ভবত আপনি শুধু 1% বৃদ্ধির উপর খুশি হচ্ছেন, কিন্তু সেই 1% তো সবার কাছেই আছে। আসল পরিবর্তন সেই সব মানুষ আনে যারা ভাবে আমি এমন কি করতে পারি যা আগামী 5 বছরের দুনিয়া বদলে দেবে। তাই যদি আপনি কিছু বানাচ্ছেন, কোনো ক্যারিয়ার পরিকল্পনা করছেন বা কোনো আইডিয়ার উপর কাজ করছেন, তাহলে নিজেকে এই প্রশ্ন করুন, আমি কি শুধু একটু একটু ভালো হবার চেষ্টা করছি, নাকি আমি এমন কিছু ভাবছি যা পুরো দুনিয়াকে নাড়িয়ে দেবে? কারণ যতক্ষণ আপনি কোয়ান্টাম লিপ নেবার সাহস না দেখাবেন, ততক্ষণ আপনিও সেই লাইনেই থাকবেন যেখানে সবাই দাঁড়িয়ে আছে। কিন্তু যদি আপনি একটি সাহসী পদক্ষেপ নেন, একটি আলাদা দিকে দৌড় লাগান, তাহলে আপনি সেই ব্যক্তি হতে পারেন যার পেছনে পরের লাইনটি লাগে। ধীরগতির উন্নতি এখন পুরনো চিন্তা, এখন সময় বড় ভাবার, দ্রুত চলার এবং এমন কিছু করার যা পুরো দিকটাই বদলে দেবে। 0 to 1 কোনো সাধারণ বিজনেস বই নয় যে আপনি পড়ে কিছু টিপস নিলেন আর তারপর ভুলে গেলেন। এই বইটি একটি মাইন্ডসেট, একটি চিন্তার কাঠামো, যা আপনাকে শেখায় যে পৃথিবীকে সেভাবে দেখবেন না যেভাবে সবাই দেখছে, বরং তাকে সেই কোণ থেকে দেখুন যা এখনও কারোর নজরে আসেনি। এই বইটি আপনাকে একটা কথা গভীরভাবে বোঝায় যে যদি আপনি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকেন, তাহলে আপনি নতুন কিছু করছেন না। বড় কিছু করার জন্য জরুরি হলো সেই পথে চলা যেখানে এখনও কেউ পৌঁছায়নি। পিটার থিল এই বইতে শুধু এটা বলেন না যে কিভাবে স্টার্টআপ শুরু করতে হয় বা বিজনেস মডেল কিভাবে বানাতে হয়, তার আসল ফোকাস এই কথার উপর যে আপনি নিজেকে এমন প্রশ্ন করতে শুরু করুন যা বাকিরা করতে ভয় পায় বা জানিয়ে কেউ ভাবেই না। এই বইটি উদ্ভাবনের বিষয়, এমন আইডিয়ার খোঁজে যা এখনো পৃথিবীতেই নেই, আর সবচেয়ে জরুরি কথা হলো এমন আইডিয়ার উপর কাজ করা যা প্রতিযোগিতার বাইরে, কারণ যে জিনিসটা সত্যি ইউনিক তার কোনো প্রতিযোগিতাই করা যায় না। প্রতিযোগিতায় জেতার চেষ্টা করো না, এই বইটি বারবার আপনাকে এই কথাই বোঝায়, কারণ যেই মুহূর্তে আপনি প্রতিযোগিতায় নামেন, আপনি অন্যদের শর্তে খেলতে শুরু করেন। অথচ 0 to 1-এর চিন্তা বলে আপনি নিজের খেলা নিজে তৈরি করুন, নিজের নিয়ম নিজে বানান এবং এমন কিছু করুন যা অন্য কেউ করার কথা ভাবতেও পারছে না। এই বইটির আরেকটি জরুরি বার্তা হলো দীর্ঘমেয়াদী ভিশন।
বেশিরভাগ মানুষ আজকের ফলাফলের উপর ফোকাস করে, কিন্তু থিল বলেন আসল বৃদ্ধি তখনই আসে যখন আপনি আগামী 5, 10 বা 20 বছরের ছবি নিয়ে ভাবেন। যদি আপনার চিন্তা শুধু তাৎক্ষণিক সাফল্যের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে আপনি কখনো বড় কিছু বানাতে পারবেন না। কিন্তু যদি আপনার দৃষ্টি দূরে থাকে, তাহলে আপনি আজ সেই বীজ বুনতে পারেন যা কাল একটা পুরো পৃথিবী তৈরি হতে পারে। আজকের তরুণদের জন্য যারা নতুন কিছু করার স্বপ্ন দেখে, তাদের জন্য এই বইটি শুধু একটি গাইড নয়, এটি একটি চোখ খুলে দেওয়ার মতো বই। কারণ এতে শুধু ব্যবসার টেকনিক্যাল কথাই নেই, বরং এটাও বলা হয়েছে যে আপনার কিভাবে ভাবা উচিত, কী ধরনের প্রশ্ন করা উচিত এবং নিজের চারপাশের পৃথিবীকে কিভাবে দেখা উচিত। 0 to 1 এটাও বলে যে পৃথিবীতে এখনও অনেক কিছু এমন আছে যা তৈরি হবার বাকি আছে। যারা ভাবে যে এখন সব কিছু তৈরি হয়ে গেছে, তাদের জন্য এই বইটি একটি কড়া জবাব। না, এখনও সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলো তৈরি হবার বাকি আছে, আর সেগুলো তারাই বানাবে যারা সীমানার বাইরে গিয়ে ভাববে, যারা ঝুঁকি নেবে এবং যারা পৃথিবীকে যেমন আছে তেমনভাবে স্বীকার করবে না, বরং তাকে তেমন বানাবে যেমনটা তা হতে পারে। যদি আপনি সেই সব মানুষদের মধ্যে হন যারা শুধু আরেকটি চাকরি বা স্টার্টআপ নয়, বরং একটি আন্দোলন শুরু করতে চান, তাহলে এই বইটি আপনার জন্য। যদি আপনি ভাবেন যে আপনার জীবনের উদ্দেশ্য শুধু টাকা কামানো নয়, বরং কোনো পার্থক্য তৈরি করা, তাহলে এই বইটি আপনার চিন্তাকে আরও ধারালো করে দেবে। 0 to 1 আপনাকে ভয় দেখাতে আসে না, এটি আপনাকে নাড়িয়ে দেয় যাতে আপনি নিজেকে সঠিক প্রশ্ন করতে পারেন। আর যখন আপনি সেই প্রশ্নগুলো করে ফেলেন, তখন আপনি সেই পথে চলতে শুরু করেন যেখানে আপনি এমন কিছু তৈরি করতে পারেন যা আগে কখনো ছিল না। কারণ পৃথিবীকে বদলানোর জন্য এটা জরুরি নয় যে আপনি কোনো বড় সিস্টেমের অংশ হবেন, জরুরি এটা যে আপনি নিজের চিন্তাকে বড় করে তুলবেন। 0 to 1 ঠিক এই চিন্তাই আপনার ভিতরে জাগিয়ে তোলে। তো এই ছিল আজকের সামারি। ভালো লাগলে লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।